হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। সকলেই বুঝতে পারছো যে আমি ক্লাস 5-এর আমাদের পরিবেশ পড়াচ্ছি। তো যারা নতুন নতুন ক্লাস 5-এ উঠেছো তাদের জন্য অনেক শুভেচ্ছা। তারা প্রথম থেকেই ক্লাসগুলো করো এবং দেখবে বছরের শেষে ভালো একটা নাম্বার পাচ্ছ। তো সকলেই আমাদের পরিবেশের ক্লাসটা করার জন্য প্রথম থেকে যদি ভিডিওগুলো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসছে। তো যেহেতু গল্পের মাধ্যমে পড়া রয়েছে পুরো পরিবেশ বইটাতেই, তাই আমি তোমাদেরকে গল্পের মাধ্যমেই বলবো, আর গল্প করতে করতে বলে দেব যে এই গল্পটার থেকে কি প্রশ্ন আসতে পারে। চলো স্টার্ট করি। আমাদের পরিবেশ বইটাকে আগে আমাদেরকে চিনতে হবে যে কি রয়েছে, কি কি আমাদের পড়তে হবে। ঠিক আছে? সকলের কাছে এই বইটা যদি থাকে সকলেই দেখতে পাবে যে এইরকম পৃষ্ঠা উল্টাতে উল্টাতে একটা জায়গায় এসে থামলাম, সূচিপত্র। সূচিপত্র কি? যে গোটা বইটাতে কি কি আছে, কি পড়তে হবে সেটা একটা হেডলাইন দেয়া রয়েছে। যেমন দেখো, প্রথমে রয়েছে কি কি পড়তে হবে। মানব দেহ, সবার প্রথমে আমরা পড়ব মানব দেহ। তারপরে আসবে ভৌত পরিবেশ, যেখানে থাকবে মাটি, জল, জীব বৈচিত্র্য। তারপরে থাকবে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, পশ্চিমবঙ্গের মধ্যে কি কি রয়েছে, পশ্চিমবঙ্গের কোথায় কি বিখ্যাত, এই সম্পর্কে কিছু জিনিস থাকবে। তারপরে থাকবে পরিবেশ ও সম্পদ, তারপরে পরিবেশ ও উৎপাদন অর্থাৎ কৃষি ও মৎস্য উৎপাদন এখানে দেয়া রয়েছে। তারপরে থাকবে পরিবেশ ও বনভূমি, তারপরে পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদ, তারপরে পরিবেশ ও পরিবহন, জনবসতি ও পরিবেশ। অর্থাৎ এখানে পরিবেশ ও আকাশ, মানে পরিবেশের সঙ্গে যাই দেয়া রয়েছে এখানে, সেটা হচ্ছে তোমাদের পরিবেশের মধ্যে এদের ভূমিকা কি, এদের আমরা কিভাবে কাজে লাগাই, এদের ব্যবহারে কোনো পরিবেশের ক্ষতি হচ্ছে কিনা, যদি ক্ষতি হয় তাহলে সেই ক্ষতিগুলো যাতে না হয় তাদের জন্য আমরা কি করব, বা সেটা ক্ষতিটাকে সংশোধন করার জন্য আমাদের কি করণীয়, বা পরিবেশকে আমরা কিভাবে রক্ষা করব, এই জিনিসগুলো এখান থেকে আমরা জানব। তারপরে রয়েছে মানবাধিকার ও মূল্যবোধ। মানুষের কি অধিকার, তাদের কি বোধ, মানে পরিবেশ সম্পর্কে কতটা সচেতন হতে হবে, কতটা বোধগম্যতা দরকার, সেগুলো আমাদের জানতে পারবো। আচ্ছা, এরপরে তোমাদের একটা থাকবে আমার পাতা, যেখানে তোমরা নিজেদের মতো করে কিছু লিখতে পারো, আঁকতে পারো। তারপরে পাঠ্যসূচি ও নমুনা প্রশ্ন। তারপরে শেষে শিখন পরামর্শ রয়েছে। এগুলো যত দিন যাবে, যখন প্রথম থেকে তোমরা এই জিনিসগুলো পড়বে, দেখতে পাবে যে কি কি তোমরা শিখছো। আচ্ছা, এরপরে আমরা প্রথমেই যেটা পড়বো সেটা হলো মানব দেহ। আর এখানে তোমরা নিজেদের নাম, মায়ের নাম, বাবার নাম, রোল নাম্বার, বিদ্যালয়ের নাম লিখবে, বাড়ির নাম্বার থাকলে সেটা লিখবে, গ্রামের নাম কি বা শহরের নাম কি, আর জেলার নাম কি, এগুলো সবাই লিখে ফেলবে কিন্তু। আচ্ছা, এরপরে যেটা পড়াবো বললাম মানব দেহ। ঠিক আছে, তাহলে আজকের পড়াটা স্টার্ট হবে এখান থেকে। কোথা থেকে? মানব দেহ থেকে, তাই তো? মানব দেহের মধ্যে প্রথমেই রয়েছে শরীরের বর্ম। দেখো কি বলছে। আচ্ছা, ব্যাগ কিনতে সুজয় দোকানে গেছে, গিয়ে দেখা হয়ে গেল অনিমা আর ওর মায়ের সঙ্গে। দোকানদার বলছেন, ব্যাগ, জুতো ও বেল্ট সবই চামড়ার, তবে আজকাল চামড়ার অনেক বিকল্প ব্যবহার হচ্ছে, মানুষও চামড়ার ব্যবহার কমাচ্ছে। অনিমা ব্যাগটা দেখিয়ে হাসতে হাসতে বলল, চামড়া এত পুরু হয়? পিছন থেকে সুজয় বলল, হ্যাঁ রে, হয়, গন্ডারের চামড়া আরো পুরু। তাহলে দেখো, আমরা অনেকেই জানি না হয়তো যে চামড়া দিয়ে ব্যাগ, জুতো, বেল্ট এগুলো তৈরি হয়, কিন্তু সেটা কিসের চামড়া? বিভিন্ন প্রাণীর চামড়া। যেমন কুমিরের চামড়া দিয়েও অনেক দামি ব্যাগ, অনেক দামি বেল্ট তৈরি হয়, যেটার প্রচুর দাম। গন্ডারের চামড়া দিয়েও জিনিস তৈরি হয়, বাঘের চামড়া দিয়েও জিনিস তৈরি হয়। তো
চামড়া দিয়ে যে জিনিসগুলো তৈরি হয় সেগুলোর অনেক দাম। কেন? কারণ সেই পশুটা মারা যাওয়ার পর বা সেই পশুটাকে শিকার করে সেই চামড়াটা পশুর গা থেকে ছাড়িয়ে নিয়ে সেটাকে পালিশ করে রং করে তারপরে সেই চামড়াটা দিয়ে ব্যাগ, জুতো বা বেল্ট আরো বিভিন্ন রকমের জিনিস তৈরি করে বিদেশে বিক্রি হয়। তো এটার জন্য কি করতে হবে? প্রাণী হত্যা করতে হবে বা প্রাণীদের মারতে হবে, শিকার করতে হবে। সেই জন্য কি করা হয়, এখন চামড়ার ব্যবহার কমিয়ে দেওয়া হচ্ছে। কৃত্রিমভাবে চামড়ার মতো দেখতে জিনিস, সেই রকম জিনিস দিয়ে ব্যাগ তৈরি, জুতো তৈরি, বেল্ট তৈরি হচ্ছে। কারণ আমরা যদি প্রাণীকে মেরেই ফেলি তাহলে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তাই সকলে মিলে চেষ্টা করছে জীব যেন না মারা হয়। যদি কোনো জীব প্রাকৃতিক কারণে মারা যায় তার চামড়াটাকে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু হিসেব মতো কোনো জীব বেঁচে আছে তাকে মেরে ফেললাম, তার চামড়া নিয়ে নিলাম, এইটা করা উচিত নয়। তাহলে সব থেকে পুরু কার চামড়া? এখানে বলা হলো গন্ডারের চামড়া কিন্তু অনেক পুরু হয়। পরদিন স্কুলে এইসব বলল ওরা। দিদিমণি সব শুনে বললেন, জানো তো, এক সময়ে চামড়ার অনেক রকম ব্যবহার হতো। পশুর চামড়া শুকিয়ে তাতে লিখত মানুষ। চামড়ার পোশাক, জুতো ব্যবহার করত। জল নিয়ে যেতে চামড়ার তৈরি ব্যাগ ব্যবহার করত। তারপরে মানুষ বোঝে চামড়া বেশি ব্যবহারে বিপদ আছে। আবার কি বিপদ? পশুরা তো মারাই পড়ে, তার সঙ্গে চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। তাহলে দেখো, চামড়ার বেশি ব্যবহার করলেও কিন্তু পরিবেশ দূষিত হয়। চামড়া কারখানার নোংরা পড়ে জল নষ্ট হয়। মানে চামড়া কারখানায় কি হয়, নোংরা পড়ে অনেক, দিয়ে জল নষ্ট হয়ে যায়। হাওয়ায় দুর্গন্ধ ছড়ায় চামড়ার কারখানা থেকে। মানে কি হয়, যেহেতু এটা প্রাণীদের জিনিস তাই চামড়াগুলো পচে গলে যায়, সেখান থেকে প্রচুর দুর্গন্ধ ছড়ায় এবং বাতাসে বিভিন্ন রকম গ্যাসের সৃষ্টি হয়। তাই সেখান থেকে বিভিন্ন রোগ হতে পারে। তাই আস্তে আস্তে চামড়ার ব্যবহার কমাতে হয়েছে। রিনা বলল, শরীরে কোনো জায়গায় চামড়া টান টান, কোনো জায়গায় চামড়া কোঁচকানো, আবার কোথাও চামড়া পুরু তো আবার কোথাও পাতলা। দিদিমণি জানতে চাইলেন, আমাদের শরীরের বর্ম কোনটা বলতো? সুজয় বলে উঠল, আমাদের চামড়া। তাহলে আমাদের শরীরের বর্ম কোনটা? আমাদের শরীরের বর্ম হলো আমাদের চামড়া। ঠিক বলেছ, চামড়া বা ত্বক, তার নিচে আমাদের শরীরের সবকিছু, মাংসপেশি, নার্ভ, শিরা, ধমনী, এগুলো সবই চামড়ার নিচে থাকে। পরাণ বলল, দিদি বর্ম কেন বলবো? সুজয় বলল, আঘাত থেকে বাঁচায় বর্ম। মানে কি, কোনো যুদ্ধক্ষেত্রে বর্ম ব্যবহার করা হয় বাইরের আঘাত থেকে রক্ষা করার জন্য। ত্বকও ঠিক তেমনি, বাইরের আঘাত, সূর্যের আলোর অদৃশ্য অতিবেগুনি রশ্মি থেকে আমাদের শরীরকে রক্ষা করে কে? আমাদের চামড়া বা ত্বক। চামড়ার নিচে মাংসপেশি, শিরা, ধমনী রয়েছে। ত্বক এদের বাঁচায়, নইলে সামান্য আঘাতেই রক্ত পড়তো। জানতো অনেক দিন আগে যুদ্ধেও চামড়া ব্যবহার হতো। জানো তো, অনেকদিন আগে যুদ্ধেও চামড়া ব্যবহার হতো। গন্ডারের চামড়া দিয়ে পোশাক, ঢাল বানানো হতো। সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজেই আঘাত লাগতো না, তাই তাকে বর্ম বলা হতো। তাহলে বর্ম কাকে বলে? গন্ডারের চামড়া দিয়ে তৈরি পোশাক বা ঢাল বানানো হতো। সেই পোশাক পরে যুদ্ধ করলে সহজে আঘাত লাগতো না। অর্থাৎ যে সকল পোশাক পরে যুদ্ধ করতো সহজে আঘাত লাগতো না, যেহেতু বাইরের আঘাত থেকে বাঁচাতো, তাই তাকে বর্ম বলা হয়। ঢালও শরীরকে আঘাত থেকে বাঁচাতো। কোনো জায়গা ছড়ে গিয়ে ত্বকে আঘাত লাগলে রোগের জীবাণু সহজেই আক্রান্ত করতে পারে। মিনা বলল, শিরা, ধমনী সব নলের মতো, তাই না? রফিক নিজের হাত দুটো উপুর করে মিনাকে দেখালো, বলল, এই দেখ কি রকম নল দেখা যাচ্ছে। চামড়ার নিচে ফুলে রয়েছে, নলগুলোর শাখাও রয়েছে। এগুলো শিরা না ধমনী? ওগুলো শিরা। ধমনী একটু ভিতর দিকে থাকে। শরীরের অনেক জায়গায় শিরাগুলো বেশ দেখা যায়। আচ্ছা, এবার এখানে তোমাদের একটা ছক দিয়ে দেওয়া রয়েছে। শরীরের কোন অংশের চামড়া কেমন তা দেখো এবং নিচে আলোচনা করো। শরীরের কোন অংশের চামড়া? প্রথমে বলেছে গাল। চামড়া কেমন হয়? গালের চামড়া টান টান হয়। চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা? হ্যাঁ, কখনো কখনো শিরা দেখা যায়। মানে অনেকের দেখা যায়, আবার অনেকের দেখা যায় না। কি রঙের? সবুজ,
একটু লালচে এরকম দেখা যায়। চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয়? আমরা তো দেখলাম নার্ভ, শিরা, ধমনী, আর একটা কি ছিল, সবকিছুই রয়েছে চামড়ার নিচে। আমরা দেখলাম শিরা, ধমনী, নার্ভ। ঠিক আছে। আচ্ছা, গলা, গলার চামড়া কেমন হয়? গলার চামড়া একটু জড়ো জড়ো হয়, সামান্য। চামড়ার নিচে শিরা দেখা যায়, হ্যাঁ দেখা যায়, নীল রঙের। চামড়ার নিচে আর কি আছে বলে মনে হয়? লিখবে হাতের তালুতে কেমন চামড়া হয়। হাতের তালু চামড়া টান টান হয়। চামড়ার নিচে শিরা দেখা যায় কিনা? দেখা যায়, খুব সরু সরু এবং সবুজ রঙের, কালের মতোই। আচ্ছা, এরপরে রয়েছে ত্বক কোথায় পাতলা কোথায় পুরু। তাহলে আমরা আগে যে ছকটা দেখলাম, সেই ছকটা আমরা কিভাবে পূরণ করব? এটা পড়লেই পূরণ করতে পারবো। তাই এই জিনিসটা আমি পরের দিনের ক্লাসে তোমাদের বলে দেব। ঠিক আছে? থ্যাংক ইউ।